স্টার তো নই, আমি অভিনয় করতে পারি যেটুকু পারি, তাও আসার পরে অনেক ঘাবড়ে গিয়েছি। এখন অনেক টেকনোলজি পাল্টে গেছে, শুটিংয়ের মেথড পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তো আমি শুরুতে খুব ভয় পেতাম, মহাপীর তারাপীঠে খুব ভয় পেতাম। টাকা না থাকলে টেনশন, এটা অন্য টেনশন, ফ্যামিলি সব আছে তাও টেনশন। যারা চিনতেন তারা তো সবাই ততটাই ভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন। আমি শুটিং করতে গিয়ে তো চেনা জানা মানুষকেই পাচ্ছি, ছোট থেকে যাদের সঙ্গে কাজ করে গেছি তাদের সঙ্গেই কাজ করছি। এবার যারা চেনে না সেটা তো তাদের দোষ না, এ তো আমি থাকিনি, তাই অভিযোগ তো করার প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা, আস্তে আস্তে কাজ করলে লোকে এমনি চিনে যাবে। ওই যে বললাম, বাবার জন্যই উত্তরাধিকার সূত্রে পাইনি যে নিজে গিয়ে আমি ওই না, কাজ খারাপ ভালো বলে কিছু হয় না, যে কোনো কাজ আমি সেটা কতটা ভালো করতে পারছি সেইটা আমার উপরে, বা যদি একটু সহযোগিতা পাই তাহলে কাজ আরও ভালো হয়। আমার নাচ, আমার অভিনয়, আমি ভাবছি, আমাকে বলেছেন একজন, সেও লেখালেখি করে আমার থেকে ছোট, বিদিশাদি আবার লেখো, তো যদি কখনো এইসব গুছিয়ে সময় পাই আবার আমি লিখবো, যেটা করতে ভালো লাগে সবগুলো করবো। কে আমি হনু বাবা যে আমাকে এখন কেউ বড় পর্দায় নেবে, এরকম ভাবতাম। কিন্তু বছর খানেক আগে আমার কাছে একটা এসেছিল প্রপোজাল একটা ফিল্মের জন্য। হ্যাঁ, নিজের একটা ভালো লাগার কাজ ছেড়ে নতুন জীবন শুরু করা, সেটার জন্য সাহস লাগে, মনের ইচ্ছে তো অবশ্যই লাগে, না হলে শুরু করা যায় না। কিন্তু সেখান থেকে আবার প্রায় 14 বছর পর ফিরে এসে সেই জায়গাতেই নিজের পায়ের তলা জমিটা শক্ত করা বোধ হয় এই সময় বেশ কঠিন। এবং তিনি যেটা করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিদিশাদি, রয়েছেন অনেক দিন পর দেখা, অষ্টমী ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি, দর্শকেরা দেখছেন। আমার সঙ্গে যদিও বিদিশাদির প্রথমবার আলাপ, কিন্তু কথা বলতে বলতে একেবারেই মনে হয়নি। বিদিশাদি, কেমন আছো আগে? এখন খুব ভালো আছি, কারণ আমি অভিনয় আর নাচ দুটোই সমানতালে করেছি। আমি আবার লিখতামও, কলামনিস্ট, অনেক কিছু কাজ একসঙ্গে করেছি, খবর পড়েছি, অ্যাঙ্কারিং করেছি। কিন্তু এবারে যখন ফিরে আসি, আমি ভেবে আসিনি যে আমি এখানে থেকে যাব। ভেবেছিলাম বাবা অসুস্থ, তাই চলে এলাম, বাবা চলে গেলেন, তাহলে তো এবার ফিরে যাওয়ার কথা। কিন্তু আমার একটি মেয়ে আছে, সে আমাকে একদম বায়না করে যে না, এই কলকাতায়, ও এত কলকাতাকে, এবং আমাদের পরিবারই একটা বড় পরিবার সবাই, এবং কলকাতার মানুষের মধ্যে না ভালোবাসাটা অনেক বেশি। মুম্বাইতে একটু মানে হিন্দিতে বলে কাম সে কাম রাখো, মানে এরকম একটা অ্যাটিটিউড এখানে তো সেটা নয়। পাশের বাড়ির দাদা বৌদিও যতটা ভালোবাসেন, আমার দিদি বোনও ততটা ভালোবাসে, প্রায় সেরকম। তো সেই ভালোবাসার বন্ধন ছাড়িয়ে আমার মেয়ে ফিরতে চায়নি, তো সেই জন্য সেইভাবেই থেকে যাওয়া। কিন্তু খুব ভালো লেগেছে এই কারণে, যেই কাজ করতে করতে আমি ছেড়ে গিয়েছি, এত বছর পরে ফিরে এসে আবার সেই কাজ দিয়েই শুরু করেছি একদম। মানে 2005-এ আমি দেবাংশু সেনগুপ্তের বহ্নির শিখাতে অভিনয় করছিলাম, খুব একটা মানে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে। তো দেবাংশুদাকে খানিকটা কি বলবো, দুঃখ পাইয়েই আমি চলে গিয়েছিলাম হঠাৎ করে, পাগলামো বিয়ে টিয়ে করে। কিন্তু ফিরে এসে আমি আবার 2019-এ মহাপীর তারাপীঠ দিয়ে শুরু করলাম আবার মেগা সিরিয়াল। তখন একবারও মনে হয়নি যে এই যে এতটা ভালো কাজ করছি আমি, এবং সেটা চট করে ছেড়ে চলে যাব, সেটা মনে হয়নি? এবং অন্য একটা জগৎ, অন্য একটা মানে সংসার। আমি যদি আমার কথা বলি, 3 বোনের মধ্যে আমার বাবাও জানতেন আমি ছোট থেকে খুব অ্যাডভেঞ্চারাস, মানে একটা কাজ, একটা বাধাগত আমি না কোনোদিনও নিইনি। তাই জন্য আমি 1985-তে যোছন দস্তিদারের সেই সময়ে সিরিয়ালে প্রথম ক্যামেরার সামনে আসি। মানে এটা বলাটা খুব ধৃষ্টতা, আমার বাবা, দিদি, বোন সবার আগে আমি প্রথম ক্যামেরায় অভিনয় করি। সেই সময় বেনু কাকু তখন লিটারেলি মানে আমাদের 3 বোনকেই করেছে, আমাকে দিয়ে শুরু, কোলে করে নিয়ে লোকেশনে, মানে বলতাম ক্যামেরা তো বুঝতাম না কোথায় ক্যামেরা, বেনু কাকু গিয়ে বলতো এইখানে নামিয়ে দিয়ে বলতো ওইদিকে তাকিয়ে এইবার কথাগুলো বলবি, আবার পরের বার হয়তো ক্যামেরা শিফট হলো, আবার তুলে নিয়ে এসে হ্যাঁ এবারে না তুই ওদিকে তাকিয়ে কথা বলবি, মানে এইরকম করে অভিনয়টা শুরু। তো সেই অভিনয় করেছি এবং করেই গেছি। তারপর অনেক আমি নাচ করতাম বলে মাঝে মাঝে আবার অভিনয় থেকে ছুটি নিয়ে নিতাম, মানে সেটা একটা কেলেঙ্কারি ব্যাপার। এক আকাশের নিচেতে অপুদার সেকেন্ড হিরোইনের ক্যারেক্টার করছিলাম, শুটিং হতো মানিকতলা অরোরা স্টুডিও। আর আমার নাচের স্কুল, আমি যেহেতু নাচটাও করি, আমার একটা ইনস্টিটিউট আছে, প্লাস আমি তখন আমার গুরুর কাছে শিখছি। এবার আমাকে যখনই আমি বলতাম আমার তো আজকে বিকেলে ক্লাস আছে, আমাকে ছেড়ে দিও, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো, তারপর ছাড়তো না। আর তখন তো উবার এইসব এত কিছু ছিল না, হ্যাঁ সেই ট্যাক্সি ওটা হবে না। তো আমি রেগে টেগে বলেছিলাম আমি না, তোমরা আমাকে ছাড়ছো না, আমার নাচের ক্লাস বন্ধ হয়ে যাবে, আমি অভিনয় করছি না। সেইটা এখন ফিরে আসার পর নাম নেব, অনিন্দ ব্যানার্জিদা এক আকাশের নিচে ছিলেন, বলেছিল এই একটাই পাগল যে রবি ওঝার এক আকাশের নিচে ছেড়ে যেতে পারে নাচ করবে বলে বা করাবে বলে। তো সেই সব পাগলামো, আমি চিরকালই খুব পাগলামো করার মানুষ, যখন যেটা আমার মন টানে
তখন সেটা আমি ডায়েরিতে পাতার পর পাতা লিখতাম, কি লিখতাম ছাইপাশ কেউ জানে না, এবং আমার ডায়েরি কেউ যেন না খোলে। তো বাবা জানতেন যে আমি লিখি। হাশমি আঙ্কেলের সঙ্গে আমার বাবার সঙ্গে থিয়েটার করতে গিয়ে আলাপ হয়। হাশমি আঙ্কেল চলে যাওয়ার পরে আমি হাশমি আঙ্কেলের সঙ্গে আমার ইন্টারাকশন নিয়ে একটা স্কুলের যেটা হয় বেরোয় ম্যাগাজিন, তাতে লিখি। তো তারপর বাবা বলেন যে তুই কি লিখতে ভালোবাসিস? জানাম হ্যাঁ, আমার লিখতে ভালো লাগে। সেটাও ওই মানে বাবার বন্ধু আনন্দবাজারের, তাকে বাবা বলেছে আমার মেয়ে অনেক লিখে, সে বলে তুই লিখবি? বললাম হ্যাঁ লিখবো। বলে ঠিক আছে চল, বলে আমাকে সানন্দায় নিয়ে চলে গেলেন। শিবাশিসদার সঙ্গে আলাপ হলো। শিবাশিসদা বললো কি লিখিস? আমি জানি না। বলে কিছু একটা লেখা লিখে পাঠা। সেটা লিখে শিবাশিসদাকে দিলাম। বলে ঠিক আছে, আমাদের একটা নতুন খুলছে, একটা নতুন অধ্যায় হবে, বিভাগ খুলছে তরুণদের পাতা, সেখানে সব ইয়াংদের জন্য, ইয়াংরা লিখবে, তুই লিখবি? বললাম হ্যাঁ। তো প্রথম লিখেছিলাম কফি হাউস নিয়ে, অ্যালবার্ট হল। তো হ্যাঁ, তো সেই দিয়ে আমার লেখা শুরু। তারপর অনেক দিন ধরে লিখলাম। এবার বছর দেড়েক পরে দেখলাম ওই আনন্দবাজারে বেশ লিখতে সময় লাগতো, এবং ওটা না একটা কীরকম ছিল রিসার্চ ওয়ার্কের মতো, যেহেতু ক্যান্টিন থেকে আর কলেজ ফেস্ট, তো প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, উত্তর থেকে দক্ষিণ, মানে জেইউ থেকে মানে সব কলেজে গিয়ে অনেক সময় ধরে ছেলেমেয়েগুলোর সঙ্গে ইন্টারাক্ট করতে হতো, তাদের সঙ্গে গল্প করতে হতো, তারপরে একটা স্টোরি তৈরি হতো, এবং তারপর সেটা কয়েকটা হয়তো 250 বা 300 কিছু একটা ওয়ার্ডে আমার মনে নেই লিখতে হতো। তাতেও মানে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ তখন আমি খবর পড়ছি, নাচ করছি, অভিনয় করছি, তো পেরে উঠছিলাম না। তো সেটাও কিন্তু ছেড়ে দিলাম, বাবাকে অনেক দুঃখ টুক্ষ দিয়ে লেখাটা লিখিনি। তো এইসব করতে করতে তারপর হঠাৎ করে আমার 2005-এ প্রেমে পড়লাম। 16ই নভেম্বর আলাপ হয়েছিল, 16ই ফেব্রুয়ারি আমরা বিয়ে করেছিলাম। 3 মাসের মধ্যে। এটা আমার জীবনটাই পুরো অ্যাডভেঞ্চার। তো বাবা, দিদি, বোন সবাই। জীবনের ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা ক্যালকুলেটিভ সেরকম কখনোই তুমি নাও। আমি মানুষটাই ক্যালকুলেটিভ কোনোদিনও ছিলাম না। মুম্বাইতে যখন যাই, আমি বর যেহেতু ওখানে আগে থেকে কাজ করেন, হিজ আ গিটারিস্ট, খুব ভালো মিউজিশিয়ান, তো মানে ইউনিভার্সাল পিকচারের জন্য মিউজিক বানায় টানায়, ঠিক আছে। তো চলে গেলাম, গিয়ে আমি প্রথমে বুঝতে পারছি না কি করব। তো আমাকে আমার এক গুজরাতি নেইবার বলছে তুই তো ডান্স করতি হ্যাঁ না, তো ডান্স টিচার হয়ে যা। এবার কোথায় স্কুল কি কিছু জানি না, সেই আমায় বললো আমি তোকে রেকমেন্ড করে দেবো। বললাম না, আমাকে খালি স্কুলের নাম বলো। তেরকম হট করে নিউজ পেপার থেকে দেখলাম অ্যাড বেরিয়েছে, গেলাম। মানে তাদের সেশন শুরু হয় জুন, আমি গেছি ফেব্রুয়ারিতে। বললো এখন থেকে জয়েন করো, মানে ইন্টারভিউ নিয়ে সব জেনে টেনে আমার বাইরেটা দেখে বলে এখনই জয়েন করো, 3 মাস এমনি, তারপর আবার সেশন শুরু হলে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার জয়েন করো। তো সেরকমভাবে স্কুলে ঢুকে গেলাম। এবার সেখানে আমার নাচ শেখানোতে ছাত্রছাত্রীরা এত খুশি, তারা মা বাবাদের বলছে বিদিশা আন্টি সেই ডান্স করনি হয়। এবার আমি বললাম কি করি, তাহলে একটা ইনস্টিটিউট খুলি। স্কুলে জয়েন করার 6 মাসের মধ্যে একটা ইনস্টিটিউট খুললাম, আইকন ডান্স ইনস্টিটিউট। সেটার 4টে ব্রাঞ্চ হয়ে গেল মুম্বাইতে। আমার মা যখন মানে আমি যখন প্রেগনেন্ট, তখন আমি বিশাল বড় একটা কনসার্ট করবো, আমার মা এসেছেন আমাকে সামলানোর জন্যে। শোয়ের দিন মা পিছন পিছন দৌড়াচ্ছেন। আমার তখন মানে 8 মাস প্রায় আর কি। আমি 3টে তলার, আমি নিজে নাচ করছি না, আমি স্টুডেন্টদের করাচ্ছি। আমার কত 120টা স্টুডেন্ট, মানে তাদের বয়স হচ্ছে 4 বছর থেকে আর 53 বছর ছাত্রীদের বয়স। তো মা বাবা তো বলছে এ মেয়েকে রাখতে পারবো না। আর আমি এতটাই ফিট, আমার কোনো পেরেন্টস কেউ জানতেও পারেনি যে আমি প্রেগনেন্ট। লাস্টে আমার যিনি অ্যাঙ্কারিং করছিলেন, তিনি আমাকে না জেনে লাস্টে অ্যানাউন্স করেন যে দের ইজ এ গুড নিউজ, কি বিদিশা ম্যামের নেক্সট জেনারেশন এবার আইকনে আসছে। তো এইরকম, তাতে সবাই জানতে পেরেছে আমার দৌড়ঝাঁপ দেখে। মা তো প্রায় অজ্ঞান হয়ে যায়, পিছন পিছন দৌড়াচ্ছে এরকম। তো তারপরে বাবা যখন মুম্বাইতে আসেন, ওই সময় বাবাকে দেখে আমার খুবই খারাপ লাগছিল। একটু মন ছিল যে একটু বাবার সঙ্গে সময় কাটাবো। তারপর সেটা যখন একদম জানতে পারলাম যে বাবার 3-4 বছর দিদি বোনেদের সঙ্গে যোগাযোগ থাকতো, তো তখন চলে এলাম। কিন্তু আমি আসার ঠিক 34 দিনের মাথায় বাবা চলে গেলেন। এবং বাবার যেহেতু ডিমেনশিয়া ছিল, যখন প্রথম ঢুকলাম বাড়িতে, মা বাবার কাছে নিয়ে গেছে আমাকে আর মেয়েকে, যে দেখো কে এসেছে, বুঝতে পারছো কে? বাবা আমার দিকে তাকিয়ে আছে এরকমভাবে। মা বলছে বুঝতে পারছো না? বলছে না। বলছে এটা ঝুম্পা। তখনও তাকিয়ে আছে, ঝুম্পা নামটা রিকালেক্ট করতে পারছেন না। আমার মেয়েকে দেখে বলছে এটা কে বলো তো? বলছে ঝুম্পার মেয়ে। আমি জানি না, মানে হ্যাঁ। আর বাবার একটাই ছিল, আমাকে ফোনেও বারবার মুম্বাইতে জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে মেয়েকে বাংলাটা শেখাবি তো? মাও বলতো বাবার খালি একটাই ব্যাপার, মেয়েকে বাংলা শেখাবে তো, মেয়ে তো বাঙালি নয়। তো ফিরে এসে মেয়েকে পাঠ্যভবনে ভর্তি করেছি, যাতেও বাংলা এবং বাংলা সংস্কৃতিটা শেখে। যেটা আমি ভাবছিলাম একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, যে সুদীপ্তাদি, বিদীপ্তাদি, তোমরা 3 জন এই সম্পর্কটা বলছিলাম, যে এই সম্পর্কটা এখন তো সম্পর্কে সত্যি সেইভাবে দাম, সেইভাবে সময় কোনোটাই আমরা দিতে পারি না। সেখানে তোমরা তো আছোই 3 জন, সবসময় তোমাদের নেক্সট জেনারেশনের মধ্যে যে ভালোবাসাটা, সেটা যদি একটু বলো, সেটা কিন্তু সত্যি খুব ইন্সপায়ারিং এই সময়।
প্রথম কথা, আমাদের 3 বোনের 4 মেয়ে, আমরা কখনো বলি না দে আর কাজিনস। ওরা 4 বোন, কাজিন কথাটা ওরা জানেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, দিদির বড় মেয়ে মেঘলা এখন তো সিনেমা করছে, খানিক পরিচিতিও হয়েছে, তার আগে বিরসাকে অ্যাসিস্ট করেছে ফিল্মে, তার আগে অভিনয়ও করেছে। তো মেঘলা আমার মেয়ে ছিল ছোটোবেলায়, মানে দিদি যেহেতু খুব ব্যস্ত থাকতো আর আমি ভালোবাসি বাচ্চাদের পাউডার মাখাতে, চুল আঁচড়াতে, স্নান করাতে আমার খুব ভালো লাগতো, তো মোটামুটি মেঘলা আমার কাছেই থাকতো বা আমি ওর বাড়িতে গিয়ে কাটাতাম, তো মেঘলাকে মেয়ে বলতাম। এবার মেঘলা এখন বড় হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে এসেছি। সামহাও মেঘলা আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, এবং মেঘলা আর আবিব শাহর নাম ঝুমরি, দুজনের নেচারেরও খুব মিল। তো আমি বলি চল, এটা হচ্ছে তোর মেয়ে, তাহলে তুই এখন ওকে মানুষ কর, আর আমি হচ্ছি আমার মেয়ের দিদিমা, এরকম একটা চরিত্র। আর ঝুমরি ঠুমরি মানে ওই করোনার সময়ের ইকির মিকির, তারা তো মানে এই ঝগড়া, এই ভাব, এই ফোনে ঝগড়াঝাটি হচ্ছে, কান্নাকাটি হলো, তাহলে তাহলে তুই কাল কবে আসছিস, মানে তোর কান্নাকান্নিতেই ফিক্স হচ্ছে কাল কখন আসছিস, মানে সেই এই যে পাওয়াটা, এটা আমি কলকাতায় না এসে তো পেতাম না। এবং কাজকর্ম যেটা আমি ওখানে শুধু নাচ করছিলাম, এখানে এসে এখন নাচ শেখাচ্ছি। আমার এই 15 জুন একটা পারফরমেন্স আছে, আগেও করেছি, পারফর্মও করবো, ডান্স ডেফিনেটলি। আর অভিনয়ে একদম 18 ফিরেছি, 5 মাস 6 মাসের মধ্যে মেগা সিরিয়ালে একদম। কিন্তু ক্যামেরা থেকে বোধহয় একটু দূরেই থাকো তুমি, ইন্টারভিউ বা সব কিছু আমি মানে দেখেছি। এটা কি একটু মানে ভেবে খুব সচেতন সিদ্ধান্ত? না, আমি দূরে থাকি না। ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি অনেক দিন ছিলাম না, যারা নিউ জেনারেশন সাংবাদিক তারা তো আমাকে হার্ডলি চেনে, মানে বাবা চলে যাওয়ার পরেও নিউজ পেপারে বেরিয়েছে যে বিদীপ্তা সুদীপ্তা দুই বোন, আমাকে চেনে না। হ্যাঁ, আমাকে কেউ সবাই অনেকেই মানে একদম পুরনোরা ছাড়ে, এবং এরমও হয়েছে সুদীপাদি কোনো একটা নিউজ পেপারে কেউ লিখেছিল যে 2 বোন, সুদীপাদি আবার কমেন্ট লিখেছিল সুদীপা বসু, যে ওদের আর মাঝখানে আরেকজনও আছে, ওরা 3 বোন। কারণ আমার ইন্ডাস্ট্রিতে যেহেতু সুদীপ্তা ছোট থেকে আমাকে ভাই বলে ডাকতো, তো ইন্ডাস্ট্রিতে আমাকে অনেক মানুষ মানে পুরনো যারা, তারা আমাকে ভাই বলে ডাকতো, বলতো ইয়ে তো ইন্ডাস্ট্রি কা ভাই হয়, মানে এরকম একটা ব্যাপার ছিল, ভাই বলে রাখতো। সেই সম্পর্কটা ফিরে আসার পরে আবার যখন মহাপীর তারাপীঠে গেছি, রীতাদির সঙ্গে আলাপ, রীতাদি বলছে ভাই, মানে সবাই বলছে কে ভাই, ওটা বিদিতাদির বোন, বলছে তোদের জন্য বিদিতাদির বোন, আমাদের জন্য হচ্ছে ভাই, মানে এইরকমভাবে একটা ফিরে আসার কাজ করা, সেটা তো মানে জানি না, আমাকে সাংবাদিকরা চেনেন না, তাই জন্য আমি এড়িয়ে থেকেছি তা নয়, কেনই বা থাকবো, মানে এই আগেও তো এইসবই হয়েছে, কিন্তু সেটা তো তাদেরও দোষ নয়, আর আমারও আগ্রহ নেই বলবো না, কিন্তু নিজের থেকে গিয়ে বলাটা না, আমরা কোনোদিনই 3 বোনের কেউ, আমার বাবাই কখনো করেননি, তো আমরা কি করে করব, এটা হয় না, নেই, ওটা বাবা দিয়ে যাননি আর কি, ওই উত্তরাধিকার সূত্রে দিয়ে যাননি যে নিজে থেকে গিয়ে আগ বাড়িয়ে দেখানো বা শো অফ কখন আমরা সুদীপ্তাদি বিদীপ্তাদির মধ্যেও দেখিনি। আজও যখন আমি বিদিশাদিকে বললাম ইন্টারভিউ, যেন আমি দেবো ইন্টারভিউ, হ্যাঁ মানে তোমার এই রিয়াকশনটাই ছিল। কিন্তু এই যে বেঁধে থাকা, সেটা বোধহয় এই সময় দাঁড়িয়ে ব্লেসিং মনে হয় না, এবং সেটা তো অবশ্যই বাবা মা সকলের জন্য সেই বেসটা ভীষণ ভীষণ মূল্যবান। পরিবার, আমাদের 7 দাদুর পরিবার, আমার বাবা মানে একদম বড় দাদুর মানে বড় ছেলে, বাবা পরিবারের সব থেকে বড়, 7 দাদুদের যে বিশাল পরিবার, দিদি আমাদের জেনারেশনের সব থেকে বড়, আমাদের এখনও হাওড়া শিবপুর থেকে তো আমরা এসেছি, আমাদের এখনও আসা যাওয়া, ওই রকমই বন্ধুত্ব, ওই রকমই সম্পর্ক, সব কিছু পাল্টায়নি, সম্পর্ক কখনো পাল্টায় না যদি না আমি চাই, সম্পর্ক তো নিজে থেকে পাল্টাতে পারবে না। আমার ছোটোবেলার, আমি এখানে এসে এত এক্সাইটেড, আমার একদম পাড়ার বন্ধুরা, তাদের মধ্যে কেউ কেউ এখন অভিনয়ও করছে, সেরকমও আছে, আমি নাম বলবো কিনা জানি না, মানে অভিনয় করে সিরিয়ালে পুরো, এবং আমার কলেজের বন্ধুরা, আমার স্কুলের বন্ধুরা, তারা এখনও মানে হোয়াটসঅ্যাপে আমি কোনো স্টেটমেন্ট বা পোস্ট করলে তাদের যত স্বতঃস্ফূর্ততা দেখি, আমি প্রত্যেককে রিপ্লাই করি, কারণ এরাই তো আমার থেকেছে জীবন, তাদেরকে হঠাৎ ভুলে গিয়ে আই এম আ স্টার এরকম হয়ে যাবো, এটা তো হয় না, স্টার তো নই, আমি অভিনয় করতে পারি যেটুকু পারি, তাও আসার পরে অনেক ঘাবড়ে গিয়েছি। এখন অনেক টেকনোলজি পাল্টে গেছে, শুটিংয়ের মেথড পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তো আমি শুরুতে খুব ভয় পেতাম, মহাপীর তারাপীঠে খুব ভয় পেতাম, কিন্তু একদিকে কুশলদা, একদিকে অদিতি, আরেকদিকে সুচন্দ্রা, দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ইন্ডাস্ট্রি, মানে আমি আই ফাউন্ড, মানে শি ইজ লাইক ভাই, ও অ্যাকচুয়ালি ভাই, মানে কিছু হলেও আমাকে সারাটা মহাপীর তারাপীঠে সামলে গেছে, কেউ যাতে আমায় কিছু না করতে পারে এরকম। তো নাম নিয়েই বললাম, সুচন্দ্রা খুব ভালো মেয়ে। তো ওই তখন খুব ঘাবড়াতাম, তারপর যাই হোক করতে করতে তারপর ওখান থেকে মানে ওটা শেষ হয়েছে, মানে একটা লিপ হলো 20 ইয়ার্স, তারপর আর আমাদের থাকলো না গল্পে, গ্রাম টাম সব পাল্টে গেল, সঙ্গে সঙ্গে 2-3 মাসের মধ্যে এখানে আকাশনীলে শুরু করলাম, কিন্তু ওটা খুব বেশি দিন কাজ করিনি। তারপর এলো লালবাজার,
রঙ্গনদা কলকাতায় ফিরেছেন, উনিও ফিরেছেন, আর জেনেছেন আমিও ফিরেছি। রঙ্গনদার সঙ্গে অনেক কাজ করেছি ইটিভিতে। আমি কোরিওগ্রাফি করতাম ইটিভিতে, অনেক মানে যে নন ফিকশন প্রোগ্রাম হতো, বিজয়া সম্মেলনী, রবীন্দ্র জয়ন্তী, 31 ডিসেম্বর, নিউ ইয়ার, তো তাতে আমার ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তখন আমি মানে কোরিওগ্রাফি করতাম। তখন এরকম আলাদা কার্ড দরকার হতো না কোরিওগ্রাফি করার জন্য সেই যুগে। মানে সেটে গেছি, মানে সেটা লীনাদির সেটেও হয়েছে। একটা হঠাৎ করে হলদি যেরকম অনুষ্ঠান হয়, তাতে নাচ করাতে হবে, সবাই বলছে কী হবে কী হবে, একজন টেকনিশিয়ান থেকে একজন বললো বিদিশাদি আছে শিখিয়ে দেবে। এখনও হয়েছে, মানে তাদেরকে নাচ শিখিয়ে তাদের সঙ্গে করে টোরে নাচ করে হয়ে যায়। তখন তো এমনিই করতাম। তো সেই সব কিছু করে ফিরে এসে লালবাজারে রঙ্গনদা ডাকলেন, সেখানে বাইলিঙ্গুয়াল, তো হিন্দি বাংলা দুটোতে কাজ করলাম। আর মজার ব্যাপার, ডাবিং করে তো পয়সা পাওয়া যায় না, মানে যে কাজটা করছি সেটা ডাবিংয়ে তো পেমেন্ট হয় না। আমি কিন্তু পেয়েছি লালবাজারে, কারণ এত বাঙালিরা হিন্দি বলে, মানে শুটিংয়ের সময় হিন্দি বলে প্রচুর ডায়লগ তো থাকে, সেসব বলেছেন, কিন্তু পরে বোঝা যাচ্ছে যে সেই হিন্দিটা ঠিক প্রপার হিন্দি হচ্ছে না। তো তখন আমাকে ডাকতো, তুমি ডাবিং করে পয়সা পেতে চাও, চলে আসো, তোমার বহু মহিলার হিন্দি ডাবিং তখন আমি লালবাজারে করেছিলাম, সেটার থেকে টাকা পেতাম। দিদি বলছে তুই তো বড় লোক রে, ডাবিং করে পয়সা পাস, এরকম। এই তোমার কথা শুনে এটাই মনে হলো যে আমরা বলি খুব সহজে এখন যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেটা বোধহয় হয় না কিছু ক্ষেত্রে। আমি বলছি যারা ভালোবাসার, যারা চিনে রাখার, হ্যাঁ তুমি যেটা বললে সেটা আমারও অবাক লাগে, আমিও সেটা দেখেছি অনেক জায়গাতেই, কিন্তু সেটা বোধহয় হয় না, সেটাই ব্যবহারের জন্য। তোমার এই যতটুকু তুমি থেকে যেটা ছাপ ফেলে যাওয়ার জন্য, এই যে তুমি বলে যে ভাই বলে চেঁচিয়ে ওঠা, শুধু কিছু ক্ষেত্রে আমি জীবনকে ভীষণ ভালোবাসি, আর আমি প্রচণ্ড পজিটিভ থাকার চেষ্টা করি। আমি লাস্ট 1 বছর আমি কোনো কাজ করিনি, মানে আমি আগে আর একটু স্বাস্থ্য ভালো ছিল, একটা তো স্ট্রেস হয়, বাচ্চা আছে, মা আছে, আর যে আমি মানে অনেক, আমি 21 পা করেছি 95, 21 পা ইমনের ক্যারেক্টারে অভিনয় করেছিলাম রাজাদার, হ্যাঁ একদম প্রোটাগনিস্ট ক্যারেক্টার, এরকম অনেক কাজ তো করেছি। সেই আমি ফিরে এসে টাকা না থাকলে টেনশন, এটা অন্য টেনশন, ফ্যামিলি সব আছে তাও টেনশন। তো কিন্তু তারপর তো আবার কাজ শুরু করেও ফেললাম, এখানে কাজও করছি। তো আমার মানে কাজ যদি করি, মানে কাজ করতে ভালোবাসি, পরিবার ভালোবাসি, বন্ধুবান্ধব ভালোবাসি, তো এটাই সবটা মিলিয়েই লাইফ। মানে এইটা পাচ্ছি আর ওটা পাচ্ছি না বলে যে লাইফ নেই, সেটা তো নয়। আমি জীবনকে ভীষণভাবে ভালোবাসি, আর ভীষণভাবে জীবনটা আমার কাছে একটা কি বলবো উৎসবের মতো। শেষ করবা, বেশি সময় নেব না, কিন্তু এটা কি কোথাও খারাপ লাগা থাকে বিদিশাদি, যে তুমি যেটা বললে আমরাও দেখেছি যে এই যে একজন বোনকে প্রায় নাই দেখা, মানে তুমি অত্যন্ত একজন মানুষ এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেক্ষেত্রে এইভাবে লেখা, সেটা কখনো কমপ্লেনও করতে দেখিনি, কখনো কোথাও কিছু বলোনি, এবং তার জন্য যে চেষ্টা করা যে না এবার আমি আমার জায়গাটা দেখাই, আমিও আছি, সেটাও কখনো করোনি। প্রথম কথা, আমি খুব লজিক্যাল, তো আমি জানি যে কেন মানুষ আমাকে চেনে না, সেটাই কারুর সম্পর্কে এতটুকু অভিযোগ নেই। যারা চিনতেন তারা তো সবাই ততটাই ভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন। আমি শুটিং করতে গিয়ে তো চেনা জানা মানুষকেই পাচ্ছি, ছোটো থেকে যাদের সঙ্গে কাজ করে গেছি তাদের সঙ্গেই কাজ করছি, বা যারা চেনে না সেটা তো তাদের দোষ না, এ তো আমি থাকিনি, তাই অভিযোগ তো করার প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা, আস্তে আস্তে কাজ করলে লোকে এমনি চিনে যাবে। ওই যে বললাম, বাবার জন্যই উত্তরাধিকার সূত্রে পাইনি যে নিজে গিয়ে আমি ওই না, ওটা কোনো দিনই পারবো বলে মনে হয় না, কোনো দিনই পারবো। আমি কি করতে পারি, আমি অভিনয় করি, যদি কেউ অ্যালাউ করে হয়তো একটা ভিডিও ফেসবুকে পোস্ট করতে পারি। আমি নাচ করি, নাচের ক্লাস করি, আমি প্রচুর রিলস আপলোড করি। যে আমি নাচ করি সেটা জানানোর জন্য নয়, আমার বাচ্চাগুলোর নাচ দেখা যাচ্ছে, আমার স্টুডেন্টদের নাচ দেখা যাচ্ছে, তাদের মা বাবারা খুশি হচ্ছেন, তার জন্য আমি আপলোড করি। এই রকমই, মানে যদি কাজ ভালো করি, মানে কাজ যদি ভালো হয়, কেউ যদি সৎ থাকে, আজ না হোক কাল না হোক পরশু তাকে লোকে জানবেই, তা তো তারা কিসের। কিন্তু আমি বলছি, এই যে তুমি এক জায়গায় থিতু হতে না, নানান জায়গায় উড়ে উড়ে বেড়াতে, সেটাকে এবার থিতু মেয়ের জন্য বলা যেতে পারে, তাই তো? এটা ইম্পর্টেন্ট। তখন আমি মুক্তপ্রাণ ছিলাম, কোনো দায়িত্ব ছিল না। এখন আমার মেয়ে, আমার মা, এবং আমার এই যে পরিবার থেকে চলে গিয়ে পরিবারের কারোর সঙ্গেও থাকতে পারিনি, এবার পরিবারের সঙ্গে মিলেমিশে থাকা, এটা তো একটা বিশাল দায়িত্ব। এখন না, আছি কোথাও যাচ্ছি না, আর আছি, সঙ্গে পরিবার আছে, অভিনয় আছে, নাচ আছে, সবটাই আসলে আছে, তো সেই কারণে থিতু হওয়াই যায়। একদম। এখন আমি কলকাতাতে আছি, আমি ডেফিনেটলি কাজ করতে চাই,
ভালো কাজ কাজ খারাপ ভালো বলে কিছু হয় না, যে কোনো কাজ কাজ। আমি সেটা কতটা ভালো করতে পারছি সেইটা আমার উপরে, বা যদি একটু সহযোগিতা পাই তাহলে কাজ আরও ভালো হয়। আমার নাচ, আমার অভিনয়, আমি ভাবছি, আমাকে বলেছেন একজন, সেও লেখালেখি করে আমার থেকে ছোটো, বিদিশাদি আবার লেখো, তো যদি কখনো এইসব গুছিয়ে সময় পাই আবার আমি লিখবো। যেটা যেটা করতে ভালো লাগে সবগুলো করব। বড় পর্দা নিয়ে ভাবনা চিন্তা বিদিশা? বড় পর্দা নিয়ে ভাবনা চিন্তা আলাদা করে ভাবছিলাম না। আমি ভেবেছি কে আমি হনু বাবা যে আমাকে এখন কেউ বড় পর্দায় নেবে, এরকম ভাবতাম। কিন্তু বছরখানেক আগে আমার কাছে একটা এসেছিল প্রপোজাল একটা ফিল্মের জন্য। সামহাও ওই ফিল্মটা কোনো কারণে হয়নি। আর একজন ডিরেক্টর আমাকে কয়েক মাস আগেই উনি বলেছিলেন কাজ, যে একটা ফিল্মের ব্যাপারে। তো আমি এই কাজের ক্ষেত্রে যোগাযোগ করতে পারিনি। ইনসিডেন্টালি এই 5-6 দিন, এক সপ্তাহ আগে তার সঙ্গে আমার যোগাযোগ আবার হয়েছে। উনিও বলছেন যে ম্যাডাম একটা মিটিং করুন, আমার সঙ্গে কথা বলে যদি আপনার একটু আছে না খুঁতখুঁতানি, যদি ভালো লাগে তবে করবো, মানে ওই হড়বড়িটা নেই, যা হোক একটা কিছু করে ফেলতে হবে। তো দেখি কবে শুটিংয়ে, তো রোজ শুটিং হচ্ছে, রোজ শুটিং করছি, সকাল থেকে রাত এখানেই থাকি সত্য স্টুডিও, তো ওই জন্য হচ্ছে না, বাট যোগাযোগ করব। যেমনই হোক ফিল্ম, আমার যদি মনে হয় আমার চরিত্রটা আমাকে মানাচ্ছে এরকম না, আমি এই চরিত্রটা করতে পারবো কিনা, ফোটাতে পারবো কিনা, সেটা মনে হলেই করব, কেন করব না। তোমার বাড়িতেই তো দুজন পরিচালক আছেন, কিন্তু সেইটা কখনো সেই অ্যাডভান্টেজটা নেওয়া, বা এই যে আছেন বলেই আমি এখানে কাজে, সেটা ওই দিক থেকেও আসেন, তোমরাও বোধহয় কেউই সেটা করো না। আমি সুদীপ্তাদি বিদীপ্তাদির ক্ষেত্রেও দেখেছি এবং তোমার ক্ষেত্রেও। আমি যে মহাপীর তারাপীঠে করতে গিয়েছি প্রথম, সেটা সুদীপ্তার জন্যে, তখন ওই বসে রয়েছি কি কাজ ভাবছি, সুদীপ্তাই কাকে একটা ফোন করলো, বললো আমার দিদি এরকম এসেছে অভিনয় করতো। একদম কয়েকদিনের মাথায় ওই একটা রেকমেন্ডেশনে আমি অভিনয় করতে গিয়েছি। এবার সুদীপ্তা কিন্তু কিছু মানে খুব বেশি করে বলেছে তা নয়, খালি বলেছে আমার দিদি ফিরেছে, ওকে একটা কাজ করতে পারে। ও বলেছে হ্যাঁ দিদি আমাদের এটা শুরু হচ্ছে, দরকার, দেখছি, ছবি পাঠিয়েছি, বলেছে হ্যাঁ চলে গেছি। এবং আমি যে ধারাবাহিকে অভিনয় করছি, এখানে আমার দিদির অনেকটা অবদান আছে, কারণ আমি তো একদম কাউকে চিনতাম না, এখন তো অনেক মানে প্রোডাকশন হাউসে চিনতাম না বললে অবাক। আমি এইখানে শুটিং করতে এসেছি গত পরশু, জি এর যিনি হেড এখন, তো ওনার সঙ্গে কথা মানে আলাপ করতে গেছি, এসেছেন বলে নামটা শুনে। আমি যখন বলেছি যে আমি বিদিশা, আমি এই জি বাংলায় প্রথম কাজ করছি সিরিয়ালে, আপনার সঙ্গে আলাপ হলো, আপনাকে তো চিনতাম না। চিনতে না বলছো? যখন খবর এখন পড়তে, ওনার একটা কাজ উনি যখন করতেন, হ্যাঁ মানে সবাই বেশিরভাগটাই পূর্ব পরিচিত, আমি চিনি না বললেও সেটা খুব অপরাধ আর কি। সবাইকেই চিনি, কেউ কেউ আমাকে এতদিন দেখেননি, আর বাকি সবাইকেই আমি এতদিন দেখিনি। মানে আমি ওটাই বললাম, কাজের ওই ছাপটা থেকে গেলে ওটা যত গ্যাপ হোক মানুষ কখনো বলে না। কিন্তু যাই হোক, খুব ভালো লাগলো বিদিশাদি এই মানে তোমার সঙ্গে আলাপ হয়ে, এই কথাবার্তা, এবং কিছু মূল্যবান জিনিসও মানুষ আমার মনে হয় পেলেন, যেটা হচ্ছে সম্পর্ক, যেটা এই সময় সব থাকুক, সম্পর্কটা থাকা বোধহয় খুব, সম্পর্কগুলো আশেপাশে মানুষগুলো থাকা বোধহয় খুব ইম্পর্টেন্ট। আর আমার কেন ভালো লেগেছে বলি, তুমি যে আমাকে ইন্টারভিউ করলে, কারণ আজকে প্রথম আমার ইন্টারভিউ, এর আগে তো তোমাকে দেখেছি, শুধু আমার দিদি বোনের ক্ষেত্রে নয়, অনেক ইন্টারভিউ তুমি করো। আমার তোমাকে অ্যাজ আ জার্নালিস্ট, রিপোর্টার, যাই বলো, আমার তোমাকে খুব পছন্দ হয়েছিল। এটা আমি বলেওছি দিদিকে, যে এত সুন্দর কি প্রশ্ন করতে হয়, কেউ উত্তর দিলে কিভাবে সেটা অপেক্ষা করতে হয়, তারপর কিভাবে আবার প্রশ্ন করতে হয়, এত সুন্দর গল্প তৈরি করে ফেলো। এই যে আজকেও যেরকম তুমি একটা গল্প তৈরি করলে, তোমাকে অ্যাকচুয়ালি আমার আগে থেকেই খুব পছন্দ ছিল, আজকে তো ভাব হয়ে গেল। একদম একদম ভাব হয়ে গেল। এরপর আবার দেখা হবে, কিন্তু যার জন্য আশা, এই যে তোমার এত ঘন্টা সত্য স্টুডিওতে থাকা, সেটা নিয়েই কথা হলো না। কেমন চলছে এখন? তো টান টান পর্ব চলছে এই অষ্টমী। এখানে আমার একটা খুব ভালো লাগার জায়গা, আমি প্রথম একটু হলেও নেগেটিভ চরিত্র অভিনয় করছি, মানে একটু মিক্সড আছে, মেয়ের প্রতি ভালোবাসা কিন্তু একটু নেগেটিভিটিও আছে। আমি কোনোদিন এর আগে নেগেটিভ চরিত্র অভিনয় করিনি। হ্যাঁ, তো সেইটা আমার কাছে, জি বাংলার কাছে আমি কৃতজ্ঞ। যারাই মানে যার এটা প্রোডাকশন হাউস তো সবাই জানেন, তার সঙ্গে আমার ওই পরিচয়, যেহেতু আমি গুড্ডিতে করতাম, আগে থেকে কথাবার্তা হতো, তো আমি খুব খুশি হয়েছি জি বাংলায় কাজ করছি বলে। আর একটা এত ভালো একটা চ্যানেল, আর সেখানে একটা এরকম চরিত্র এবং নেগেটিভ চরিত্র, মানে সবটা মিলিয়ে আমি খুব খুশি। মানে উজ্জয়িনীকে নিয়ে চিন্তায়, তাই তো এখন খুব? হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ।
একদম মানে এত সুন্দর দেখতে একটা মেয়ে, ওর সঙ্গে বিয়ে হবে না? প্রথমে আমার শুরুতে দেখে যখন ওর সঙ্গে চরিত্রটার সঙ্গে এক হতে পারিনি তখন সেটাই মনে হতো। দুজনেই ভীষণ মিষ্টি, একটা তো ছটফটে বাচ্চা আর ওর একটা সুন্দর, যে দুজনের মধ্যে কার সঙ্গে বিয়ে হবে, দুজনেই মিষ্টি, মানে মানে বাঁচতে পারছি না। আর এখন হ্যাঁ, গল্পের খাতিরে তো মনে হচ্ছে আমার মেয়ের সঙ্গেই বিয়ে হওয়া উচিত। সেটা হবে কিনা আমরা কেউ জানি না, সেটা তো চরিত্রের মা হিসেবে চরিত্রের মেয়ের জন্য মনে হচ্ছে আমার মেয়ের সঙ্গেই যেন বিয়ে হয়। থ্যাংক ইউ বিদিশাদি, খুব খুব ভালো লাগলো। আরও এরকম কাজে দেখা হোক এবং এই চরিত্রটা আরও কি করতে পারে মেয়ের জন্য, মায়ের কতটা কি টেক থাকে সেটা আমরা সকলেই নিশ্চয়ই দেখব। একদম একদম খুব, হ্যাঁ মানে আমি খুব একটা নেগেটিভ, চোখ মুখ ঘোরানো নেগেটিভ ওরকম আমি করছি কিনা জানি না। মেয়ের ভালো চাওয়া, ভিতরের যে নেগেটিভিটিটা সেটা যেভাবে হোক মানে সেভাবে লেখাও হচ্ছে ডেফিনেটলি চিত্রনাট্য, এবং সেটা আমি যতটা পারছি আমার সাধ্য অনুযায়ী বলে চেষ্টা করছি যে একটু নেগেটিভিটিটা বোঝানোর। ভালো থাকো বিদিশাদি। শেষ করব, শেষে দর্শকদের কি বলবে? এই হাসি মুখটা সবসময় থাকবে। বলবো আমরা যারা আমরা সবাই কোনো না কোনো জীবিকায় আছি, এটাও আমাদের একটা জীবিকা। আমাদের জীবিকা হচ্ছে আপনাদের আনন্দ দেওয়া, তাই সঙ্গে থাকবেন। জি বাংলায় অষ্টমী প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় হয়, অবশ্যই দেখুন আর আমাদেরকে অনেক ভালোবাসা দিন। আমরা চাই আপনাদের সামনে আরও ভালো ভালো কাজ আনতে। আমাদের প্রত্যেকের অভিনয় আপনাদের পছন্দ হলে আমাদের উৎসাহ বাড়ে। সঙ্গে থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।